একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উপযোগ এই বিষয় নিয়ে ক্লাস নিয়ে হাজির হয়েছি। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা। তো দ্বিতীয় অধ্যায় তোমাদের কি আছে? দ্বিতীয় অধ্যায় আছে উপযোগ। এখান থেকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই উপযোগ চ্যাপ্টার, যেটা প্রত্যেকবার পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ একাধিক কোর্সের এমসিকিউ এবং সিকিউ আকারে বোর্ডে এসে থাকে। তো শুরু করছি দ্বিতীয় অধ্যায় প্রথম ক্লাস আজকে। তো প্রথমে কি আছে? দ্বিতীয় অধ্যায় প্রথম আছে উপযোগ। তাহলে উপযোগ কাকে বলে? উপযোগ হলো কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অর্থাৎ কোন দ্রব্যের প্রতি কারো যে আকাঙ্ক্ষা থাকে, পাওয়া যে চাহিদা থাকে, যে ইচ্ছা থাকে, ওইটা পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা আবার বলছি, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কেউ যদি পিপাসিত হয় তাহলে পানি খাইলে তার পিপাসা নিবারণ হয়ে যায়। তাহলে এই পিপাসা নিবারণের ক্ষমতাটা পানির ভিতরে আছে। তাহলে পানি পানের মাধ্যমে এই যে পিপাসা নিবারণ করলো, সেটাকে বলা হয় উপযোগ। আবার বলা যায়, আমরা যে পোশাক পরিধান করি, এই পোশাক পরিধানের মাধ্যমে আমরা লজ্জাকে নিবারণ করলাম। তার মানে এই পোশাক কি করলো? আমাদের লজ্জাটাকে নিবারণ করে দিল। তাহলে এটাই হলো পোশাকের ক্ষমতা, ওইটাই হলো পানির ক্ষমতা। আমার লেখার ইচ্ছা করছে এই মার্কার দিয়ে আমি এগুলো লিখেছি, তাহলে লেখার যে ইচ্ছাটা, যে অভাবটা এই মার্কারের সাহায্যে আমি পূরণ করতে পারছি। তাহলে এটাই হলো তার ক্ষমতা। অর্থাৎ কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। আমাদের যদি ক্ষুধা লাগে তাহলে আমরা খাদ্য খাই, খাদ্য খেলে আমাদের কি হয়? আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাহলে ক্ষুধা নিবারণ করার ক্ষমতাটা কার আছে? খাদ্যের আছে। তো এইরকম প্রত্যেকটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে তার উপযোগ বলে। উপযোগের শ্রেণী বিভাগ দেখো। তো উপযোগের শ্রেণী বিভাগ আমরা নির্দিষ্ট করে বলি না যে উপযোগ কয় প্রকার। তো উপযোগের শ্রেণী বিভাগ আমরা এখানে 6টা দেখিয়েছি। উপযোগের শ্রেণী বিভাগ, এই 6টা বিভাগের মধ্যে প্রথম যে বিভাগটা আছে সেটা হলো রূপগত উপযোগ। রূপগত উপযোগ, রূপগত উপযোগটা কি? কোন দ্রব্যের আকার, আকৃতি বা রূপের পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে রূপগত উপযোগ বলে। অর্থাৎ আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, প্রকৃতি প্রদত্ত কোন উপকরণের আকার, আকৃতি বা রূপের পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে রূপগত উপযোগ বলে। আমরা যদি বলি একটা উদাহরণের সাহায্যে বলতে পারি যে একটা গাছ থেকে আমরা বেঞ্চ তৈরি করি, টেবিল তৈরি করি, চেয়ার তৈরি করি। তাহলে গাছের চাহিদা যার আছে, ওখান থেকে গাছ কেটে যখনই টেবিল তৈরি করা হয়, তাহলে টেবিলের চাহিদাটা অন্য আরেকজনের হয়। অর্থাৎ প্রকৃতিতে আমরা গাছ পেয়েছি, তার আকার আকৃতি চেঞ্জ করে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে কাদের? সেটা হতে পারে শিক্ষকদের, সেটা হতে পারে ছাত্রদের, সেটা অন্য কোনো ব্যক্তি বা পেশার শ্রমজীবীর লোকদের হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? আকার, আকৃতি বা রূপের পরিবর্তন করে কোন দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকে রূপগত উপযোগ বলে। তার মানে আমরা একভাবে থাকবে, সেখান থেকে মডিফাই করে নতুন আকৃতি দেওয়া হবে। নতুন আকৃতি দেওয়ার পরে পূর্বে যার উপযোগ ছিল, পরবর্তীতে নতুন কারোর উপযোগের সৃষ্টি হবে। আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা এই যে হোয়াইট বোর্ডটা দেখছি, এই হোয়াইট বোর্ডের সাইজটা অন্যরকম ছিল। এসি বড় ছিল, এর দৈর্ঘ্য প্রস্থ এসি বড় ছিল। তো এখান থেকে কেটে আমার যতটুকু দরকার সেটুকু করে দিয়েছি, এটাই হলো আমার উপযোগ। তো বড় আকারে যেটা ছিল সেটার আমার উপযোগ ছিল না। তাহলে এর আকৃতি কেটে যখন ছোট করছে, তখনই এর প্রতি আমার উপযোগটা চলে আসছে।
তাহলে আমরা সংজ্ঞাটা আবার বলছি, প্রকৃতি প্রদত্ত উপকরণের আকার আকৃতি বা রূপের পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়? রূপগত উপযোগ। আমরা উদাহরণস্বরূপ বলছি কি, যে একটা গাছ কেটে আমরা তক্তা বানালাম, তক্তা থেকে বেঞ্চ, টেবিল, চেয়ার, দরজা, জানালা ইত্যাদি তৈরি করা হলো, এটাকে বলবে রূপগত উপযোগ। আমরা পরের টপিক, স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কোন একটা দ্রব্যের কোন একটি জায়গায় উপযোগ রয়েছে, অন্য জায়গায় সেই দ্রব্যের উপযোগ নেই, অর্থাৎ স্থান ভিত্তিক কোন দ্রব্যের উপযোগ বেশি আবার কোন দ্রব্যের উপযোগ কম। আমরা যদি বলি গ্রাম এবং শহর দুইটা অঞ্চল, শহরের ব্যক্তিদের এক ধরনের দ্রব্যের প্রতি উপযোগ থাকে আর গ্রামের ব্যক্তিদের আরেক ধরনের দ্রব্যের প্রতি উপযোগ থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? স্থানগত উপযোগ। অর্থাৎ কোন স্থানে কোন দ্রব্যের উপযোগ বেশি আবার কোন দ্রব্যের উপযোগ কম, কিন্তু অন্য কোন স্থানে তার উপযোগ বেশি আবার তার উপযোগ অন্য কোন দ্রব্যের উপযোগ কম, সেটাকে আমরা কি বলি? স্থানগত উপযোগ। তার মানে স্থান ভেদে উপযোগের পার্থক্য হলে সেটাকে আমরা কি বলি? স্থানগত উপযোগ। আমরা বলছি এরকম যে স্থানগত উপযোগটা এরকম আমরা বলতে পারি যে শহর এলাকায় শাকসবজি এইগুলো চাহিদা বেশি, উপযোগ বেশি, আর গ্রাম এলাকায় মাংসের উপযোগ বেশি। শহরের লোক পছন্দ করে শাকসবজি খেতে, অর্থাৎ আমরা যদি একজন ডাক্তারের বলি যে শহর এলাকায় বসবাস করে, সে ডাক্তার কিন্তু শাকসবজিটা বেশি পছন্দ করে, তাহলে তার স্থানটা শহর। আর পাশাপাশি আমরা যদি বলি যে একজন কৃষক গ্রামে বাস করে, তার উপযোগটা মাংসের প্রতি বেশি। তাহলে স্থান ভেদে এই উপযোগের পার্থক্য থাকাকে বলা হয় স্থানগত উপযোগ। সময়গত উপযোগ, সময়গত হলো কালগত বা সময়গত। কোন একটি দ্রব্যের কোন একটা নির্দিষ্ট সময়ে উপযোগ থাকে, আবার ওই সময়টা শেষ হয়ে গেলে তার উপযোগ থাকে না, সেটাকে বলা হয় সময়গত উপযোগ। আমরা যদি উদাহরণ দিই, তাহলে আমাদের গ্রীষ্মের সময় গরমের সময় এসির উপযোগ থাকে আর শীতের সময় এসির উপযোগ থাকে না। আবার যদি আমরা বলি যে শীতের সময় মোটা কাপড়, পশমি কাপড়, অর্থাৎ যেটা আমাদের শীত নিবারণ করে, সেই দ্রব্যের উপযোগ থাকে, আবার গ্রীষ্মকালে ওই দ্রব্যের উপযোগ থাকে না, এটাকে বলা হয় সময়গত উপযোগ। আমি সংজ্ঞাটা আবার বলছি, কোন একটা নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের উপযোগ থাকে, আবার ওই সময় শেষ হয়ে যাওয়ার পরে ওই দ্রব্যের উপযোগ না থাকাকে কি বলা হয়? সময়গত উপযোগ। পরেরটা বলছি আমরা সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কি? শারীরিক বা মানসিক পরিশ্রমের ফলে যে উপযোগটা দেওয়া হয় সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। যেমন আমরা বলতে পারি পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, আবার উকিল আমাদের আইনি সহায়তা করে, ডাক্তার আমাদের রোগের চিকিৎসা করে, শিক্ষকরা আমাদের পাঠদান করায়। তাহলে এরা কি করে? এদের যে উপযোগটা সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। অর্থাৎ এরা শারীরিক সাপোর্ট দিতে পারে, অথবা মানসিক সাপোর্ট দিতে পারে, অথবা অন্য কোনো ওয়ে যদি সাপোর্ট দেয়, উপযোগ দেয়, তাহলে সেটাকে বলবো আমরা সেবাগত। অর্থাৎ ডাক্তার, উকিল, পুলিশ, শিক্ষক এই শ্রেণীর লোকজন যে সেবা দেয় সেটাকে বলবে সেবাগত উপযোগ। আমরা পরে বলছি সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ হলো মালিকানাগত উপযোগ। অর্থাৎ কোন একটা দ্রব্য কোন ব্যক্তির কাছে থাকলে তার উপযোগ একরকম, ওই দ্রব্যটা অন্য ব্যক্তির কাছে গেলে তার উপযোগ ভিন্ন হতে পারে, এটাকে বলা হয় সত্যগত উপযোগ। সত্যগত উপযোগটা আমি আবার বলছি, শুনো। সত্যগত উপযোগটা হলো এই মালিকানার ভিত্তিতে দ্রব্যের উপযোগ নির্ধারণ হওয়াকে বলা হয় সত্যগত উপযোগ। মালিকানার ভিত্তিতে, যেমন কোন ব্যক্তির কাছে যদি কোনো বাইক থাকে, তাহলে তার কাছে বাইকটা খুবই ক্ষুদ্র একটা বিষয় হতে পারে, সে বাইকটা ধোয়ে না, মোছে না, কোনো কিছু করে না, জাস্ট রাফ ব্যবহার করে এনে রেখে দেয়। আবার পাশাপাশি এমন একজন ব্যক্তি থাকতে পারে
যার সাইকেল আছে সে সাইকেলটা প্রতিদিন মুছে ঘরে উঠায়, আবার নামার সময় আবার মুছে আবার ঘরে উঠায়। অর্থাৎ তার যে বাইসাইকেল তার দামটা কম, কিন্তু তার কাছে তার উপযোগটা ওই মোটরসাইকেল বা বাইক যার কাছে আছে তার চেয়ে এর বেশি। অর্থাৎ মালিকানার ভিত্তিতে উপযোগটা এক এক রকম। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ধরে নিলাম এক জায়গায় একটা পতিত জমি আছে কোনো ব্যক্তির, এবার ওই ব্যক্তি ওই জমিতে কোনো ফসল চাষাবাদ করে না, তাহলে তার উপযোগ একরকম। এবার ওই ব্যক্তি ওই জমিটা বিক্রি করে দিল অন্য কোনো ব্যক্তির কাছে, পরে যে ব্যক্তি ক্রয় করেছে ওই জমিটাকে চারিপাশে বেড়া দিয়ে ওখানে চাষবাস করে শাকসবজি চাষাবাদ করছে, তাহলে তার উপযোগটা আর এক রকম। তাহলে কি দাঁড়ালো, মালিকানার পরিবর্তনের ফলে বা মালিকানার ভিত্তিতে দ্রব্যের যে ব্যবহার সেটাকে বলা হয় তার উপযোগ। আমরা জ্ঞানগত উপযোগ, জ্ঞানগত উপযোগ হলো এই বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে জ্ঞান আহরণ করি সেটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। সেটা হতে পারে আমরা বই পড়ে, ধর্মীয় গ্রন্থ পড়ে, অথবা কোনো রাইটারের বই পড়ে, অথবা পেপার, ইলেকট্রিক মিডিয়া, সংবাদ শুনে, যে কোনো মাধ্যম থেকে আমরা যে জ্ঞান আহরণ করি বা ওই মাধ্যমগুলো আমাদের যে উপযোগ দেয় সেটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি। দেখুন, আমরা সংবাদ শুনলাম, তাহলে সংবাদ আমাদের কি দিল, আমাদের একটা উপযোগ দিল জ্ঞানের। আমরা পেপার পড়লাম, আমাদের একটা জ্ঞান দিল। আমরা বই পড়লাম, আমরা একটা জ্ঞান পেলাম। অর্থাৎ বিভিন্ন মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট বা পেপার, ধর্মীয় গ্রন্থ, বই বা বিভিন্ন সাহিত্য পড়ে বা ওই সাহিত্যগুলো বিভিন্ন উপকরণ যেটা আমরা দেখলাম জ্ঞান দিয়ে থাকে, ওইগুলোর মাধ্যমে যে উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। এরপরে দেখো, এই দুই প্রকারের পরেও আরো যে উপযোগটা আছে সেটা আমরা দেখছি প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগটা হলো এই, কোন দ্রব্যের প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রাথমিক উপযোগ। তাহলে কোন দ্রব্য প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রাথমিক উপযোগ। ধরে নাও ধারাবাহিকভাবে কোনো ব্যক্তি 3টা আপেল ভোগ করবে, তাহলে প্রথম আপেলটা ভোগ করার ফলে সে যে তৃপ্তিটা পেল, সে যে উপযোগটা পেল সেটাকে বলবে প্রাথমিক উপযোগ। পরে আমরা বলছি প্রান্তিক উপযোগ। প্রান্তিক যদি থাকে তোমরা অবশ্যই অতিরিক্ত এক এই কথাটা বলবে। তাহলে অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমি একটা ম্যাথমেটিক্যালি সূচি আকারে দেখাবো। তো তারপরে দেখো, আমরা প্রান্তিক উপযোগটা কি বলছি, অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগকে 3 ভাগে ভাগ করতে পারি আমরা। 3 ভাগে ভাগ করা যায় প্রান্তিক উপযোগকে। তার মধ্যে একটা হলো ধনাত্মক, আরেকটা হলো শূন্য, আরেকটা হলো ঋণাত্মক। তো ধনাত্মক প্রান্তিক উপযোগটা কি? ধনাত্মক প্রান্তিক উপযোগ হলো এই, অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যদি পূর্বের চেয়ে বৃদ্ধি পায়, এর ফলে যে উপযোগ হয় সেটাকে বলা হয় ধনাত্মক প্রান্তিক উপযোগ। অর্থাৎ 5টি দ্রব্য ভোগ করলে যদি 50 হয়, 6টা দ্রব্য ভোগ করব, তাহলে অতিরিক্ত যে ভোগটা হবে অবশ্যই 50 এর বেশি হতে হবে, তাহলে 50 বিয়োগ করে যে ভোগটা পাওয়া যাবে সেটাকে বলবে ধনাত্মক প্রান্তিক উপযোগ। অর্থাৎ 5টা ভোগ করে 50, 6টা ভোগ করে 55, তাহলে 55 থেকে 50 বিয়োগ করলে যেটা থাকে ওইটা হলো ধনাত্মক প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতিরিক্ত এক একক ভোগ করব, মোট উপযোগের পরিবর্তন হবে, সেটা অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে তখন সেটাকে বলবে ধনাত্মক প্রান্তিক উপযোগ। আমরা বলছি শূন্য প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যদি কোনো পরিবর্তন না হয় তখন তাকে শূন্য প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ 5 একক ভোগ করছি আমরা, ধরে নিলাম যে কোনো ব্যক্তি 5টা আপেল ভোগ করলো, তাহলে তার উপযোগ হলো 50।
6টা আপেল ভোগ করলো, তাও তার উপযোগ হলো 50। তাহলে 50 থেকে 50 বিয়োগ করলে থাকে 0, সেটাকে আমরা বলি শূন্য প্রান্তিক উপযোগ। অর্থাৎ সংখ্যাটা এরকম দাঁড়ায়, অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যদি কোনো পরিবর্তন না হয় তখন তাকে শূন্য প্রান্তিক উপযোগ বলে। আমরা ঋণাত্মক প্রান্তিক উপযোগ, অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যদি পূর্বের চেয়ে হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন তাকে ঋণাত্মক প্রান্তিক উপযোগ বলে। আমরা বলছিলাম 5টা আপেল ভোগ করার ফলে উপযোগ হয়েছে 50, 6টা আপেল ভোগ করার ফলে উপযোগ হয়েছে 48, অর্থাৎ 50 এর নিচে নামে। এর ফলে যেটা হয় সেটা হলো ঋণাত্মক প্রান্তিক উপযোগ। তো উদাহরণটা এরকম বলতে পারি, 5টা ভোগ করলে হয় 50, 6টা ভোগ করলে হয় 48। তাহলে কি হলো, এখানে মাইনাস যেটা -2, তাহলে 48 থেকে 50 বিয়োগ করলে কি হয় -2। এই -2টা হলো আমাদের ঋণাত্মক প্রান্তিক উপযোগ। এরপর দেখো আমরা বলছি মোট উপযোগ। তাহলে মোট উপযোগটা হলো কি, কোন দ্রব্য ধারাবাহিকভাবে কয়েক একক ভোগের ফলে কোন একটা নির্দিষ্ট সময় হতে হবে আর বিভিন্ন একক ভোগ হবে, এর ফলে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আমরা সংখ্যাটা এভাবে বলবো, কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা কোন দ্রব্য বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আমরা একটা কথা বলছি এরকম, যখনই আমরা প্রান্তিক এই প্রান্তিক কথাটা বলবো তখনই আমরা এই যে অতিরিক্ত এক এই কথাটা বলবো, অতিরিক্ত। আর যখনই মোট বলবো তাহলে মোট বললে সমষ্টির কথাটা বলবো। তাহলে কি, কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। ধরে নিলাম একটা ভোগ করলো 10, দুইটা ভোগ করলো 8, মানে পরের এককে 8, তারপরের এককে 6, এইভাবে যে কয়টা ভোগ করবে সব উপযোগগুলো যোগ করলে যা পাওয়া যাবে সেটাকে বলবে মোট উপযোগ। সংখ্যাবাচক উপযোগ, সংখ্যাবাচক উপযোগ হলো এই, কোন দ্রব্য ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় সেটা যদি সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় তখন তাকে সংখ্যাবাচক উপযোগ বলে। আর সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় সেটা সংখ্যাবাচক উপযোগ। পরেরটা আমরা বলছি পর্যায়বাচক উপযোগ। কোন দ্রব্য ভোগের ফলে যদি সংখ্যা দ্বারা পরিমাপ করা না যায় উপযোগটা, অর্থাৎ সেটা মনস্তাত্ত্বিক বিষয়, সে কতটুকু উপযোগ পেয়েছে এটা সংখ্যা দ্বারা পরিমাপ না করে মনের মনস্তাত্ত্বিক বিষয়কে পর্যায়ক্রমে যদি দেখানো হয় তখন তাকে বলা হয় পর্যায়বাচক উপযোগ। অর্থাৎ প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এইভাবে দেখানো হয়। আর এটা অবশ্যই সংখ্যা দিয়ে, একটা ভোগ করলো 10, দুইটা ভোগ করলো 18, তিনটা ভোগ করলো 24, আর এটা এভাবে কোনো সংখ্যা দিয়ে দেখানো হয় না, তখন তাকে বলবে পর্যায়গত উপযোগ বা পর্যায়বাচক উপযোগ। আমি একটা উদাহরণ টেনে অর্থাৎ সূচির মাধ্যমে এগুলো দেখাচ্ছি। দেখো এখানে আমি কি দেখিয়েছি, অর্থাৎ প্রথম একক ভোগ করছে তার উপযোগটা 10, পরের একক ভোগ করছে তার উপযোগটা কমে 8 হয়েছে, অর্থাৎ একটা ভোগের ফলে তার উপযোগটা 8 হয়েছে।
পরের আরেকটা যখন ভোগ করছে তার উপযোগটা 6। এইভাবে দেখা গেল এই একক ভোগের সময় তার কোনো উপযোগ পাওয়া যায়নি, আর তারপরে যে ভোগ করছে তার উপযোগটা না বেড়ে বরং কমে গেছে। আমরা যদি এটা তাহলে এই প্রথম একক ভোগের ফলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রাথমিক উপযোগ। প্রথম একক ভোগের ফলে যেটা পাওয়া যায় সেটা প্রথম একক ভোগের ফলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রাথমিক উপযোগ। এবার যদি আমরা মোট উপযোগ দেখাই, তো আমরা এটা যদি মোট দেখাই 1 2 3 4 5 6 7 সাতটা ভোগ করছে, উপযোগ হয়েছে 10 18 24 28 30 আর -2 তাহলে 28। দেখো তাহলে সাতটা একক ভোগের ফলে তার যে উপযোগ হয়েছে এই উপযোগের যোগফলকে বলবে মোট উপযোগ। এটা হলো তাহলে ভোগ করছে কয়টা? 7টা, উপযোগ হয়েছে কত? 28। এটাকে বলবে মোট উপযোগ, আর এটাকে বলবে প্রাথমিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগ আর মোট উপযোগ আমরা দেখলাম। এবার আমরা যদি এভাবে দেখাই যে ভোগের পরিমাণ দেখো তাহলে প্রথম একক ভোগ একটা ভোগ করছে হচ্ছে 8, আর পর একটা আর একটা দুইটা ভোগ করছে, দুইটা ভোগ করলে হচ্ছে 18। তাহলে এখানে দেখো পরে অতিরিক্ত এক একক ভোগের করছে, অর্থাৎ এই দুইটা থেকে এক বিয়োগ, তাহলে অতিরিক্ত এক একক ভোগ করছে, ভোগ করলে তার উপযোগ বেড়েছে। এই উপযোগ বেড়ে যাওয়াকে বলা হবে ধনাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে আমরা ধনাত্মক প্রান্তিক উপযোগ আমরা এটা দেখাবো কি রকম, যে অতিরিক্ত এক একক ভোগ হয়েছে এই দুই থেকে এক বিয়োগ তাহলে 1, আর এটা থেকে এটা বিয়োগ তাহলে 1 8। অতিরিক্ত এক একক ভোগ করছে তাহলে এই 8 ইউটিল বৃদ্ধি পেয়েছে। আমরা উপযোগের এককে ইউটিল বলি, ইউটিলিটি বলি। তো ইউটিল দেখো আমরা অতিরিক্ত এক একক ভোগ করছি, এর ফলে আমাদের উপযোগ 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হলো ধনাত্মক প্রান্তিক উপযোগ। এবার শূন্য দেখো, শূন্য টাইমে 5টা ভোগ করছি তা হচ্ছে 30, 6টা ভোগ করছি তা হচ্ছে 30। এটা বিয়োগ করো, 6 থেকে 5 বিয়োগ তার মানে 1, এটা থেকে এটা বিয়োগ মানে 0। অতিরিক্ত এক একক ভোগ হয়েছে তাও কি হয়েছে, মোট উপযোগের কোনো পরিবর্তন হয়নি। অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যদি কোনো পরিবর্তন না হয় আমরা সেটাকে বলছিলাম শূন্য প্রান্তিক উপযোগ। তাহলে এই দেখো এই শূন্য হয়েছে, এটা হলো শূন্য প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক ভোগ হয়েছে কিন্তু মোট উপযোগের কোনো পরিবর্তন হয়নি। এবার ঋণাত্মক, ঋণাত্মককে আমরা এখানে দেখি, ঋণাত্মকটা আমরা 6 একক ভোগ করছিল হয়েছে 30, 7 একক ভোগ করে হয়েছে 28। তাহলে আমরা সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। 7 এর থেকে 6 বিয়োগ তাহলে 1, এটা থেকে এটা বিয়োগ মানে -2। তাহলে অতিরিক্ত এক একক ভোগ হয়েছে কিন্তু মোট উপযোগ না বেড়ে বরং কমে গেছে। তাহলে মোট উপযোগ না বেড়ে যদি কমে যায় তখন তাকে আমরা কি বলবো, ঋণাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে দেখো আমরা অতিরিক্ত একক এটা থেকে এটা বিয়োগ করব তাহলে 1, এটা থেকে এটা বিয়োগ করলে -2, এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তো আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা বলছি উপযোগের একক হলো কি ইউটিল, অর্থাৎ ইউটিলিটি উপযোগ। ইউটিল দ্বারা আমরা পরিমাপ করি। দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাস, এইভাবে ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো দেওয়া হবে।
তোমরা যদি এভাবে ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার পাবে, উপকৃত হবে। তো সকলকে আমার ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।